বার্ষিকী আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী যে আজকে আওয়ামী লীগের, এটা আমরা জানছি পুলিশের ভাষ্য থেকে। আওয়ামী লীগের কোনো ভাষণ থেকে শুনি নাই, আওয়ামী লীগের কোনো ক্লেম করছে বলে শুনি নাই, আওয়ামী লীগের কোনো প্রেস রিলিজ দেখে নাই, আওয়ামী লীগের কোনো কিছু আহ্বান দেখে নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এটা প্রথম ঘোষণা করেছেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে নাকি সন্ত্রাসী কাজ করবে। দেখেন কতগুলো বিষয় আমাদের কাছে একটু ত্রৈমাত্রিক, তৃতীয় মাত্রা বলতে পারছেন, এই জন্য তৃতীয় মাত্রার অনুষ্ঠান আছে, যিনি এখন প্রথম মাত্রায় চলে আসছেন, তাই না ভাই? তৃতীয় মাত্রাটা অনুষ্ঠান আছে, এখন প্রথম মাত্রায় চলে আসছে, এখন তৃতীয় মাত্রা নাই। তৃতীয় মাত্রা শব্দ ইউজ করছিলাম, বাট ত্রৈমাত্রিক একটা কথা বলতে চাচ্ছি। ত্রৈমাত্রিক দৃষ্টিভঙ্গিতে পুলিশ তার অবস্থানকে কনসলিডেট করার জন্য সম্পূর্ণ বানানো মিথ্যা আজগুবি কতগুলো ইন্টেলিজেন্স রিপোর্ট তৈরি করে সরকারকে বিভ্রান্ত করার জন্য এটা প্রচার করেছে। অতীতে কিন্তু আমরা এই ধরনের এনএসআই ডিজিএফআই রিপোর্ট দেখার সৌভাগ্য আমার হয়েছে 10টি বছর। সরকারি থাকা অবস্থায় দেখার সৌভাগ্য হয়েছে, বিরোধী থাকা সুযোগ হয়েছে। সরকারি থাকার অবস্থায় সুযোগ সৃষ্টি হয়েছে এই জন্য যে সরকারি ছিলাম, জানতাম, সব ব্যাপারে খবর নিতাম। আর বিরোধী থাকার সুযোগ হয়েছে এই জন্য যে তাদের সঙ্গে, তাদের কাছ থেকে জানার চেষ্টা করতাম, যেহেতু পরিচিত অফিসাররা তৎকালীন সময় আমাদের প্রায় পরিচিত বন্ধু বান্ধবরাই এই সমস্ত অফিসে ডিজি ছিল, তাদের কাছে আলোচনা করলে আমরা সত্যকার জিনিসটা জানতে পারতাম। এটা পুলিশের বা ইন্টেলিজেন্সের একটা স্টাইল, সরকারকে চাপে রাখার জন্য এবং তাদের গুরুত্ব বাড়ানোর জন্য তারা এই ধরনের খবরাখবর সরকার প্রধানকে দেয় বা নীতি নির্ধারককে দেয়, যে তারা তৎপর থাকে। রাজনৈতিক ভাবে আমি জানি না, রাজনীতিবিদ, আমি তো বিএনপির মহাসচিবের কোনো বক্তব্য দেখলাম, তিনি এই ব্যাপারে কোনো একটি বক্তব্য রাখেন নাই। বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী এই গোয়েন্দা সংস্থা দ্বারা, গোয়েন্দা সংস্থার রিপোর্ট দ্বারা প্রভাবিত হয়ে মানে তাদের আয়োজনটা করেছে। আমরা কয়েকদিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো দলীয় মুখপাত্র না, সরকারের মুখপাত্র না। স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানকে খুব জোরালো দেখার জন্য, খুব ক্ষমতাশালী, উনি সবকিছু ঠিক করে ফেলবেন, এগুলো কিছু করতে পারবেন, এগুলো হামবাম দেখানো। অর্থাৎ শত্রুকে বড় দেখাইতে পারলে তখন অটোমেটিক্যালি আপনি প্রতিহত হবে। আজকে দেখেন ঢাকা মেট্রোপলিটনের কমিশনার সাহেব বিকাল বেলায় বলে বলছে আমরা সকল নস্বাদ, আওয়ামী লীগের সকল নস্বাদ বন্ধ করে দিয়েছি। আমি গতকাল সন্ধ্যার সময় একটি টক শোতে, ওই পুনিয়া টক শোতে বলেছিলাম আগামীকালকে প্রথম স্টেটমেন্টে দেখবেন যে আমরা এই আওয়ামী লীগের 20 দাঁত ভেঙে দিয়েছি, আওয়ামী লীগের সকল সন্ত্রাস দূর করে দিয়েছি। এটা সরকার থেকে বলা হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হবে। এবং এই বক্তব্যটা হুবহু বলে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেব, সাধুবাদ, ধন্যবাদ জানাই। এগুলা অতীতেও দেখে আসছে, আমরাও বলছি, আমরাও বলি ও এলাকায় গন্ডগোল হয়েছে, আমি দেখবো কেমন গন্ডগোল হয়, আরে আমাকে দায়িত্ব দেন, আমি সব ঠিক করে ফেলবো। এটা চিরাচর দেখে আসছে, নিজেকে বাহাবা নেওয়ার জন্য, নিজের অবস্থানকে প্রবত করার জন্য। যেখানে পুলিশকে মানুষ পিটে দেখতে যায়, সাধারণ মানুষ পুলিশকে পিটায়, ঢাকা শহরে ওসিকে, সাব ইন্সপেক্টরকে গায়ে হাত তুলছে, সেখানে পুলিশকে রক্ষা করার জন্য আপনি অনাহত ভাবে 6টি জেলায় সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন। ঢাকা শহরে আজকে আপনি বিজেপি পাঠিয়ে দিয়েছেন। এখনো যদি অবস্থা হয়, আগামী দিনে কি অবস্থা হবে? আপনি কি মনে করেন বাংলাদেশের পুলিশকে আবার আওয়ামী লীগের পুলিশ বানাতে পারবেন? ভাই সেইখানে জামাতের নেতারা কেন ঝাঁপিয়ে পড়লো? আইনশৃঙ্খলা বাহিনী তো আছে, সেখানে জামাতের নেতারা আবার কেন ঝাঁপিয়ে পড়লো? এই সাংবাদিক মনে করে মারধর করলো, চরম জামাই বললো কোথায়? ওখানে জামাত জামাই বললো, জামাত তো কোনো জামাই পড়ে নাই। আপনি বলতে জামাত জামাই পড়ছে, কে বলছে? এটা তো আপনাদের এটা তো পত্রিকায় এসেছে, আমাদের এখানে ওখানে জামাতের প্রতিটা পত্র পত্রিকা, আপনি জানেন না, আপনি আবার জানেন না, প্রতিটা পত্র পত্রিকার লিখিত চিঠি দিয়ে বলা হচ্ছে আপনারা কোনো প্রকার ওই বিএনপি সরকার বিরোধী বক্তব্য দিতে পারবেন না, দিবেন না। আপনি চেক করেন, সব তো সরকারি সম্পাদক না, তারা তো বলতেছে। দেখেন না ক্যামেরাম্যানদের পিটাইছে, ক্যামেরাম্যান কি আওয়ামী লীগ লোক? এখন তো আওয়ামী লীগ কোনো পত্রিকা আছে? আমি আপনাকে বলতেছি, এটাই তো বলতেছি আপনাকে। বিএনপি কথাটা কি বিএনপির নাম করলে পত্রিকা লিখতে পারবে? সব পত্রিকা লিখে দিয়েছে জামাত করেছে, এটা খুব স্বাভাবিক। জামাত থেকে কি কোনো আহ্বান জানা হয়েছে 32 প্রতিহত করো? ওখানে স্থানীয় ভাবে কিন্তু লোক যাইতে পারে, তাদের নামে জামাত বলেছেন এবং ওই বক্তব্য দেখা সম্ভব। কারণ যদি কেউ বলে বিএনপি লোক করেছে বা যদি বলে অন্য কোনো রাজনৈতিক দল লোক করেছে, তাদের তো কোনো ঠিকানা নাই, তারা আরো পিটাও দিবে। ফলে বিষয়টা জামাতের গায়ে চাপায়া দেওয়া খুব সহজ। আগে যেমন ওই ওয়াল ভেঙে গেলে, ভূমিকম্প হলেও বলতো যে জামাত বিএনপি ধাক্কা মেরে ওয়াল ভেঙে ফেলেছে। এখন এই সরকারের পুলিশের তো সেই ভাষা রয়ে গেছে, খালি ওই শব্দটা পরিবর্তন করে বিএনপি কাইটা জামাত, আওয়ামী লীগ বলতে পারে না। ফলে যত দোষ নন্দ ঘোষ, জামাতের উপরে দোষ চাপানোর প্রবণতা তো এই সরকার। এটা তো ইন্ডিয়ান বয়ান, ভারতীয় বয়ান। ভারতীয় বয়ানে যে সরকার আসছে সেই সরকার একই বয়ান দেবে, এটা তো বিএনপির বয়ান না। আমি বিএনপির সঙ্গে ডিসপিউট করতেছিলাম, এটা আমাদের আমার এমপি সাহেবের ব্যাপার না। এটা পুলিশ প্রশাসনের বক্তব্য, পুলিশ নিজেকে গুরুত্বপূর্ণ করার জন্য, পুলিশ নিজেকে তার অবস্থানকে শক্তিশালী করার জন্য করা হচ্ছে। আমি মনে করি জামাত এরকম কোনো কাজে যায় নাই, যাবেও না। জামাতের কোনো টাকা পড়ছে না, কি হলো না হলো দেখা জামাতের, এটা জামাতের উপর মিথ্যা করে বলা হচ্ছে। এটা পুলিশের একটা প্রচলিত খবর। মিডিয়া এখন মিডিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আপনারা বিএনপি বিরোধী কোনো বক্তব্য, সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না।
এই জন্য মিডিয়ায় অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আপনি দেখেন তো অন্যান্য ফেসবুকে দেখেন, সামাজিক মাধ্যমে দেখেন কিভাবে কাউন্টার দেওয়া হচ্ছে, আপনি সেগুলো দেখেন না। কাজে সকল দোষ নন্দঘোষ, জামাতের উপর চাপানো এই প্রবণতা ভালো হবে না। অতীতে আওয়ামী লীগ সরকার ভালো করতে পারে না, অতীতে আওয়ামী লীগ সরকারও এতে কোনো ভালো ফলাফল পায় নাই, তাকে দৌড়াইতে হচ্ছে। আমি চাই না এই সরকার দৌড়ে যায় 5 বছর থাকুক। আমার ভাই এমপি হয়েছে কষ্ট করে, আমি চাই 5 বছর থেকে নওগাঁ কেন সারা উত্তরাঞ্চলকে উনি উন্নত করুন, সহযোগিতা করুন। আপনারা যেটা বলছেন ভাই ভাই আমি জামাতের পক্ষ থেকে বলছি, আপনার এলাকায় কি লাগবে না লাগবে কোন রকম বাধা সৃষ্টি হবে না, ইনশাআল্লাহ কাজ করেন। জামাত কোনো বাধা সৃষ্টি করবে না, আমাদের আমির পরিষ্কার বলে দিয়েছে। তবে অন্যায় কেউ করলে, কাজ করলে, জনগণের বিরুদ্ধে কাজ করলে জামাত অবশ্যই প্রতিহত করবে, অবশ্যই জামাত প্রতিহত করবে। যদি কোনো সরকার আবার স্বৈরাচার হতে চায়, যদি কোন সরকার আবার জনবিরোধী কোনো কাজ করতে চায়, আমি হুদা ভাইকে বলছি, যদি হুদা ভাইকে দেখি আমরা জনগণের বিরুদ্ধে কাজ করছে, অবশ্যই হুদা ভাই আপনাকে প্রতিহত করবো, অবশ্যই যাবো। হানি দিতে মহিলা আছে, কিন্তু যদি জনবিরোধী কাজ করে বাধা দিবই। কিন্তু ওনার সকল ভালো কাজের সঙ্গে শুধু আমি একা নয়, জামাত ইসলাম ওনার সঙ্গে থাকবে। এটা আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, জামাত হিসেবে জাতির সামনে প্রকাশ্যে বলতে পারি। এটা তো আপনি বলছেন, কিন্তু জামাতের আমি তো ওনাদেরকে চলে যেতে বলতেছি, আরেকটা বিপ্লব করবে এরকম প্রস্তুতি নেওয়ার জন্য বলছে। আজকে আমরা দেখলাম যে যে জোট, বিরোধী দলের যে জোট, তারাও বলছে যে আরেকটা বিপ্লব হবে যদি জুলাইয়ের যদি গণহত্যার বিচার না হয়। আর ফেসিস্ট সরকারকে নাকি বিএনপি আবার ডেকে আনছে, এরকম তো আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন ধরে এই ধরনের আলোচনাই হচ্ছে জামাতের সেমিনার গুলাতে। আচ্ছা যাই হোক, ওনাকে মনে হয় কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছে, আক্তার ভাইকে শুনতে পাচ্ছি না আমি একটু পৌঁছে কথা বাবুল ভাই, যে আপনারা মিডিয়াকে না করে দিয়েছেন যাতে বিএনপির বিরুদ্ধে কোনো কথা না আসে। তো আজকে আমরা যে ফুটেজ গুলো দেখেছি, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের এখানেও এসেছে যে বলা হয়েছে যে জামাত নেতারা পিটাচ্ছে, তো আবার ক্ষমাও চেয়েছে। তা আপনি কি মনে করেন যে এই যে প্রস্তুতি, আমরা 2 দিন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে, একদিন বলতে শুনছি যে আওয়ামী লীগ একটা মাফিয়া সংগঠন, আবার বলছে যে পরের দিন বলছে যে সংগঠনই না। তো এই সংগঠনকে প্রতিহত করার জন্য এত আয়োজন কেন? ফজলুল বাবুল ভাই, আপনার মাইক্রোফোনটা অন করতে হবে প্লিজ। ধন্যবাদ। সত্যি নিজেকে সম্মানিত বোধ করছি, মেজর আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধার সাথে বসছি। আপনার সকল দর্শক শ্রোতার টেবিল টকের সবাইকে শুভেচ্ছা। মেজর আখতারুজ্জামান খুবই প্রাজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, সরকারে থাকার অভিজ্ঞতা আছে, নিজের দলের বিরুদ্ধে যে কথা বলবার সৎসাহস রাখতেন। কিন্তু জামাতে ইসলামে আসার পর বোধহয় উনি একটু বেশি অন করা শুরু করে গেছেন জামাতকে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে সেটি কি জামাতের একটা সবচেয়ে বড় পলিসি হচ্ছে ডিজোন করাই হচ্ছে অন করা, মানে বাই ডুইং দ্য ডিজোনিং দে অন দেয়ার পার্টি। এটা অলওয়েজ জামাতের ক্ষেত্রে, এবং এটা আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যেও একইভাবে তারা জিনিসগুলোকে ডিফেন্ড করেন। যেটা সকল পত্রপত্রিকায় এসেছে, ভিডিও এসেছে এবং এখানে দল থেকে এসেছে, ওইটি কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন মোহাম্মদ আখতারুজ্জামান স্যার উনি কিন্তু এটা ইগনোর করে গেলেন বা অস্বীকার করে গেলেন। দেখুন, জামাতের আমির আজকের একটা ঘটনা বলি, খুবই ইন্টারেস্টিং ঘটনা। এটা অবশ্যই আখতারুজ্জামান স্যার, আপনি এটা নোট করবেন যে উনি সংসদে অ্যাজ এ লিডার অফ দ্য অপোজিশন উনি কথা বলতে পারেন, দাঁড়াতে পারেন, ওনার নোটিশ দেওয়ার প্রয়োজন হয় না। অ্যাজ ইউজুয়াল উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে সংসদ সদস্যরা অধিকাংশ অনুপস্থিত থাকে এবং প্রায় সময়ই মন্ত্রীরা অনুপস্থিত থাকেন। তো মন্ত্রীরা যদি সবাই উপস্থিত থাকেন সংসদে, তাহলে সংসদ সদস্যরা কথা বলে সেটা তারা প্রোঅ্যাক্টিভ মেজার নিতে পারে। তো এরপর এটার কাউন্টার বক্তব্য আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় দিলেন যে দেখুন, ফাইন্যান্স বাজেট অধিবেশন, ফার্স্ট অফ অল যে ফাইন্যান্স মিনিস্টার কিন্তু সব মন্ত্রণালয়েরই উনি অ্যালোকেশন গুলো করেন এবং জানেন। সো ফাইন্যান্স মিনিস্টার যে কনস্ট্যান্টলি হিয়ারিং অল দিস স্পিচ। তো আমি খুব সিরিয়াসলি লক্ষ্য করলাম, এরপর 10-15 মিনিট পর উনি চলে গেলেন। বিরোধী দলের চিফ হুইপও ছিলেন না, থাকেন না অধিকাংশ সময়, এবং অনেক সদস্যই থাকেন না, চেয়ার ফাঁকা তাদের। তো এই যে দ্বিচারিতা, এটা কি একটু এরকম হয়ে গেল না? কারণ উনি বলেছেন এটা ভিডিও, ইটস নট এআই, যে আরেকটা বিপ্লব ঘটাবেন। যখন মানে সংসদের ভিতরে সংসদ থাকবার পরেও বিরোধী দল 3 মাস না যেতেই, শুনেন আপনার অবশ্যই মনে আছে 96 যদিও শেখ হাসিনা, 91 যদিও শেখ হাসিনা বলেছিলেন সূক্ষ্ম কারচুপি হয়েছে, 3 বছর কিন্তু এরকম কোনো হুমকি ধুমকি দেয়নি যে বিপ্লব করবো। বিপ্লব বিষয়টা তো বিশাল বিষয়। এটা জামাতের আমির সাহেব বোঝেন কিনা এটা আমি জানি না, আমি শিওর এটা যদি গোলাম আজম সাহেব বা আলী হাসান মুজাহিদ সাহেব কিংবা মতিউর রহমান নিজামী সাহেব অথবা দেলোয়ার হোসেন সাইদি ওনারা থাকতেন, হয়তো এরকম বেফাস কথা উনি বলতেন না যে আরেকটা বিপ্লব। প্রথম কথা হচ্ছে যে প্রথমটাই তো বিপ্লব হয়নি রে ভাই, আপনারা খুবই
ক্ষমতায় যাবেন এরকম একটা ভাবসাব নিয়ে খুব মজার কিছু কাহিনী দেখেছি আমরা, যে জামাত 168টা নিয়ে ক্ষমতায় যাচ্ছে। মানে মজার বিষয় কি, প্লিজ আখতারুজ্জামান ভাই এটাকে খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, যে আমরা তো মুসলমান, আমরা কথায় কথায় কিন্তু ইনশাল্লাহ বলি। জামাতের কি বলে যেন সেক্রেটারি আর কি, সাধারণ সম্পাদক, আমি ওনাদের পোস্টগুলো খুব কম বুঝি, যেমন আমিরে জামাত বলেন না, জামাতে ইসলামের আমির বলেন না, ওই কারণে আমি মানে সেকেন্ড ইন কমান্ড উনি হচ্ছে মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনের আগে দেখেছি উনি ইনশাল্লাহও বলতেন না, মানে একটা কথাই যে না আল্লাহ যদি চাই তাহলে আমরা হয়তো ভালো কিছু করব। তো একটা ইসলামিক ভাবধারার মানুষ যখন হি হিমসেলফ ডিক্লেয়ার্ড হিম অ্যাজ এ কি বলবো বিজয়ী পার্সন, যে আমি বিজয়ী করব, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শিরক। সো এই অবস্থায় জামাত কতটুকু তাদের সেই আগের রূপটা ফেরত আনতে পারবে, সংখ্যায় বেশি হওয়া মানে সেই জামাতের এথিক্স নিয়ে জামাত আছে বলে আমি মনে করি না। আর এটা কথা বলেছেন উনি স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ইচ্ছে করে পুলিশকে দিয়ে এগুলা করিয়েছেন, এবং কোথাও বাংলাদেশ ওই নিষিদ্ধ সংগঠনের কেউ বলেনি যে প্রতিষ্ঠা বার্ষিকী। আমার মনে হয় উনি আগে খুব সোশ্যাল মিডিয়ায় থাকতেন, তো আমি তো তাই জানি, আমরা কয়েকবার টক শো করেছি ওনার সাথে, ব্যাপক হারে সোশ্যাল মিডিয়ায় তারা এটা প্রচার করেছে যে আজকে আমার কাছে আছে, কারণ আমার এলাকার নেতাদেরকে তো আমি চিনি, পার্লামেন্ট মেম্বার যারা ছিল অবৈধভাবে তাদের সবাইকে চিনি, ব্যাপক প্রস্তুতি ছিল। এখন কথা হচ্ছে ধরুন প্রস্তুতি ছিল না, মনে করুন আওয়ামী লীগ কিচ্ছুই করবে না, লেটস অ্যাজিউম দ্যাট, কিন্তু যদি কিছু হয়ে যায়, তো এটা পরিসংখ্যানের ভাষায় বোধহয় বলে পয়সন ডিস্ট্রিবিউশন, মানে একটা এয়ারক্রাফট যে ক্র্যাশ করবে হয়তো 5,000-এর মধ্যে একটা করবে, এটা বলে খুবই মিনিমাম সম্ভাবনা উচিত থাকে। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই মেজারগুলো না নিতেন, এই আপনারাই কিন্তু বলতেন কলা ছিলাটাই ঠিক হয়নি, ছিল কেন? সো এখন উনি কলা কি ছিলবেন নাকি অ্যাজ ইউজুয়াল রেখে দিবেন? স্বরাষ্ট্রমন্ত্রী হলে এসব শুনতে হয়। আপনারা বলবেন বিএনপি এগুলা সহ্য করার দল, আমার চেয়ে আপনি আরো ভালো জানেন, আপনি দীর্ঘদিন ম্যাডাম খালেদা জিয়ার সাথে ছিলেন, দীর্ঘদিন রাজপথে ছিলেন, 90-এ ছিলেন, মানে আমি একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি যেভাবে ম্যাডামকে অন করেন আমি খুব কম মানুষকে দেখেছি ওইরকমটা, সেজন্য আপনাকে আবারও স্যালুট। বাট দ্য রিয়ালিটি অফ ইন বাংলাদেশ ইজ দ্যাট দ্য হোম মিনিস্টার শুড হ্যাভ টু অ্যাক্ট, দেয়ার ওয়াজ নো আদার অল্টারনেটিভ। সেকেন্ড কথা, আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনী কেন, বিজিবি কেন, ও দেখুন আপনি আরো ভালো জানেন, আমি কর্পোরেট জগতের মানুষ, আইন পেশারও লোক না, আমি ছিলাম হিসাব রক্ষক, মানুষ ভদ্র ভাষায় বলো সিএফও বলছিলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলাম। তো বিষয়টা হচ্ছে যে এখানে তো আর্মিকে তো শুধুমাত্র কনস্ট্রাকশনের জন্যই রাখা হয়নি, আর্মিকে তো শুধু ব্যবসা বাণিজ্যের জন্যই রাখা হয়নি, যদিও বিগত ফ্যাসিস্ট আমলে এগুলা করা হয়েছে, কিন্তু আর্মি বিজেপি তাদের তো দেশের প্রয়োজনে তারা আসবে। এবং এখানে আওয়ামী লীগ কি এতই শক্তিশালী হয়ে গেছে যে তারা এত বড় ধরনের কোনো কিছু ঘটাইতে পারবে? আমি দিয়েছি যে আওয়ামী লীগ শক্তিশালী কি অশক্তিশালী, এখানে ওই বিষয়টা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে বললাম যদি কিছু হয়ে যায়, সো উই হ্যাভ পিপল ইন প্লেস, হোয়াই উই শুড নট ইউটিলাইজ দেম। যদি না করি, যদি কিছু ঘটে যায়, এই জামাতের আমির সবার আগে বলতেন তাহলে এরা কেন ছিল, এদেরকে কেন কাজে লাগালো না, এই যে বিএনপি তাহলে আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আমরা কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার নিষিদ্ধ সংগঠন করিনি, এইটা আমাদের যে যার মতো করে আমরা করেছি। আমার থানায় ছাত্রদল করেছে, আমার আরেক থানায় বিএনপি করেছে, এইটা যার যার মতো যার যার এলাকায় করেছে, এমন না যে এটা সার্কুলেটেড প্রোগ্রাম আমরা দলীয়ভাবে করিনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আজকে যে হ্যাঁ উনি আরেকটা কথা বলেছেন, জনগণের বিরুদ্ধে গেলে জনগণ জাতি সবাই জানে এই জিনিসগুলো খুবই ভেক্তার। এটার প্রমাণ হয়ে গেছে 2026-এর 12ই ফেব্রুয়ারিতে জনগণ কাদের সাথে, যে জনগণ যাদেরকে রায় দিয়েছে দয়া করে তাদের সহযোগিতা করুন, সমালোচনা করুন, নো ইস্যু। কারণ বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপি রাজনীতিতে মত দ্বিমত, চতুর্থ মত, তৃতীয় মত, প্রথম মত, যত মত বলেন বিএনপি অবজর্ভ করবার মতো সহনশীলতা দেখায় আছে, এটা দলের আদর্শ, আপনি আমার চেয়ে ভালো জানেন। তো আমি আপনার ছেলের বয়সী, আপনাকে আমি এখানে বিএনপি নিয়ে বুঝাবার ক্যাপাবিলিটি রাখি না, তবে এইটুকু বলি যে হ্যাঁ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী একটা দল। বিএনপি মনে করে বিরোধী দল যদি সমালোচনা করে আমরা আরো শক্তিশালী হতে পারবো, আমরা নিজেদেরকে আরো শানিত করতে পারবো। কিন্তু তার মানে এই না ওই জনগণের দোহাই দিয়ে যে বলা হবে জনগণ এটা মানছে না এই কারণে আমরা বিপ্লব করব, এটার উত্তর দেওয়ার জন্য কিন্তু ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার সৈনিকেরা কিন্তু আছে। আছে, আমরা কিন্তু ওই ডিজিএফ এর গাড়িতে শুধু চড়িনি, তাহলে অনেক আগেই হইতো। আপনারা চড়েছেন, ডিজিএফ এর গাড়িতে ঢাকায় ঘুরেছেন, এটা হয়ে গেছে, দিস ইজ দ্য রিয়ালিটি, রিয়াল ফ্যাক্ট। কিন্তু তার মানে এই না যে আমাদের পদযাত্রায় 2-4 লোক হয়েছে। সো লেট আস নট আন্ডারমাইন দ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আমাদের ওয়ার্ড পর্যন্ত অঙ্গ সংগঠনগুলো উনি করেছেন, হ্যাঁ বলতে পারেন এর মাঝে চাঁদাবাজ আছে, এটা আছে, সেটা আছে, ওইটা আছে, এগুলো সব দলে আছে, আর ইনক্লুডিং জামাত ইসলামী এখন আরো বেশি। আপনি যদি মানে অ্যাপল টু অ্যাপল কম্পেয়ার করেন যে 100 জনের মধ্যে কতজন আর 10 জনের মধ্যে কতজন, রেশিও বিএনপির খুব কম হবে ওইটাতে যদি আপনি যান। তো সে তারপরও আছে, একসেপ্ট করি, বাট ডেমোক্রেটিক ট্রায়াল অ্যান্ড এররের মাঝখানে আমরা মনে করি আমরা ধীরে ধীরে দলকে আরো শানিত করতে পারবো, গুছিয়ে আনতে পারবো। আমাদের এই মুহূর্তে বিরোধী দলের সাপোর্ট খুবই দরকার, যাতে করে আমরা একটা আগামীতে করাপশন লেস, আগামীতে একটা অ্যাকাউন্টেবিলিটি এবং সুশাসনের একটা দেশ দিতে পারি। জাতি যেন অন্তত শান্তি পায়, এই ফ্যাসিস্টদের কাছ থেকে আমরা যেন দেশটাকে রক্ষা করতে পারি, এবং এই দেশ যেন করদরাজ্য না হয়, এজন্য জাতীয় কনসেনশন খুবই দরকার। এবং সেটা অবশ্যই জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, বামপন্থী বলেন, সকল রাজনৈতিক দলের আমাদের একতাবদ্ধ হয়ে দেশটাকে আগামীর দিকে নিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আক্তার, আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে সেই প্রশ্নটাই করতে চাই যে যখন সংসদে দাঁড়িয়ে একজন বলেন যে জামাত নেতা যে ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আরো পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু পরে আমরা যখন জানতে পারি যে ওনার বাবা জীবিত, উনি নিজেই বলেন যে কি বলতে কি বলেছি। তো একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি বলবেন যে জামাত নেতার কি আসলে এই মুক্তিযোদ্ধার সন্তান প্রমাণ করার এমন কোনো দরকার ছিল কিনা বা দরকার আছে কিনা জামাতের? দেখেন, আমার এই প্রশ্নের উত্তর তো হুদা সাহেব দিয়ে দিয়েছেন। আপেল টু আপেল টেস্ট করতে বলে দিয়েছেন। 100-র মধ্যে কজন, 10 জনের মধ্যে কজন, একজন কি বললো, ছাগল একটা কি বললো, এটা তো বিবেচ্য বিষয় নয়। কত ছাগলই থাকতে পারে, তাই আমি জবাব দিতে পারি, এটা তো হুদা সাহেব দিয়ে দিয়েছেন। এটা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন লোক বিভিন্ন মানে মুক্তিযোদ্ধা হতে হচ্ছে। আমার ভাই উনি আমাকে সন্তানের মতো বলছেন, ভাই বলতে পারি না। আমি বলি 17টা বছর কোথায় ছিলেন আপনাদের হেরু? প্রতিদিন তো জামাতের ঘরে বসে থাকতেন লজ্জাস্কর ভাবে। এই দল ছাড়ার পিছনে তো একটা বড় কারণ, জামাতের ঘরে তো খারাপ হয়ে গেল কেন? এতই যদি হ্যাডম ছিল, এতই যদি জনগণের প্রতিনিধিত্ব করছেন, 17টা বছর কোথায় ছিলেন আপনারা? দ্বিতীয় যেটা করতে চাই, সংসদে আজকে আমাদের নেতা বলেছেন, আর আপনারা কি করেছিলেন? মাসের পর মাস, বছরের পর বছর সংসদ বয়কট করেছিলেন। আমি তো সেই সংসদের প্রতিবাদ করে গিয়েছি। আর ডিজিএফআই এনএসআই কারো গাড়িতে চড়ার মতো দুর্ভাগ্য আমার এখনো হয় নাই, কোনদিন হবেও না। তাদেরকে আমরা অনেক আগে কমান্ড করে আসছি। তাদের অনুগ্রহ পাওয়ার দরকার নাই, তারা অনুগ্রহ দরকার, তাদের চাকরি থাকবে কি থাকবে না, তাদের মামলা মোকদ্দমা দেখতে হবে কি দেখতে হবে না, সেটা দরকার আছে। আমরা ডিজিএফআই অধীনে কোনো চাকরি করি নাই, এবং ডিজিএফআই কোনোদিন আমরা তাদের কথা শুনি নাই। তারা আমাদের কথা শুনছে, এখনো শুনে, এখন শুনতে বাধ্য না শুনে লম্বা করে ল্যান্ডা করে সারা করে দেবেন রাস্তার পাশে। We have that guts. We have that guts. ডিজিএফআই কে আমরা ডিজিএফআই বিষয় ভয় পাই না। আমাদের চোখের সামনে দেখি ডিজিএফআই কোনো ক্রসিং দ্য লাইন লিমিট সোজা দাঁড় করে দেবে, ল্যাংটা করে ছেড়ে দেবে। We are not that type. ডিজিএফআই দেখে থাপা শুরু করবে। কাজে আপনি বলছেন, একটা কথা বলি, সংসদে কত বড় বেয়াদবি আপনারা করেছেন আজকে জানেন না, বুঝতে পারেন না। এটা বুঝবেন না, ক্ষমতা থাকলে বুঝেন না। এই ফুল আপনাদের হয়, এই ফিলিং যারা ক্ষমতা থাকে তারা কখনো হয়। সংসদে বিরোধী দলের নেতার বক্তব্য দেওয়ার পরে তার জবাব চিফ হুইপ দিতে পারে না, অশালীনতা, অবদ্ধতা। তারপরে স্পিকার রুলিং দিয়ে দেওয়ার পরে সরকারের উদ্যোগ নিয়ে আপনার নুরুল ইসলাম কথা বলে। এই নুরুল ইসলাম দল থেকে বহিষ্কার হয়েছিল, দলের প্রতি কতটুকু আনুগত্য আছে আপনারা জানেন। তাকে আপনারা বানা দিচ্ছেন চিফ হুইপ। দলের প্রতি কতটুকু আনুগত্য ছিল দেখেন না, কিন্তু এখন কোনো না কারণে এই যে প্রতি কত রাজ্য হবেন কি হবেন না, তাদের কথায় কেন বানিয়েছেন, এগুলো একটু খোঁজ নিয়ে দেখেন। কত উদ্যোক্ত রাজ্য হলে তো হুইপের স্ট্যাটাস উপরে না মন্ত্রী স্ট্যাটাস উপরে, যেখানে অর্থমন্ত্রী বসে আছে সেখানে অর্থমন্ত্রী বলতে পারতেন মাননীয় স্পিকার আমি আছি এখানে। চিফ হুইপ তো চিফ হুইপের অধীনে তো সংসদ না, চিফ হুইপের অধীনে হলো সরকারি দলগুলো। সংসদীয় বিষয়ে কথা বলার কোন রকম কার্যপ্রণালী বিধিত নাই, সংবিধান তো বাদই দেন। কার্যপ্রণালী বিধিত চিফ হুইপ দলীয় কোনো বক্তব্য দেওয়ার বা সরকারের জন্য বক্তব্য দেয়, এটা সংসদ নেতা দিবেন অথবা সংসদ উপনেতা দিবেন। আপনারা এখন কত উপনেতা বানাতে পারেন না, কত লজ্জাস করে আপনাদের দলের ফিল করি, লজ্জা বোধ করি। আমি আজকে গর্বিত বোধ করি দলের এখন নাই এতগুলো লোক, এতগুলো করলো আপনাদের। আপনি তো এমন দলে আছেন যারা এখানে দলের সিনিয়র নেতা হয়ে গেছে, যাদের ঘরে গেছেন দাঁড়িয়ে গেছেন অভিযানের জন্য, তাদেরকে আপনি সাইড দিয়ে বসে রাখছেন। তারা দেখ বুঝে না, রাজনীতি বুঝে না, জনগণ বুঝে না। আপনি সংসদ উপনেতা নাই, আর আপনি প্রধানমন্ত্রী চলে গেছেন চীনে, মালয়েশিয়াতে। সংসদ দায়িত্ব কাকে দিয়ে গেছেন?
ও গায়ের জুড়ে কথা বলবেন আপনারা, এগুলো আপনাদের বলা যাবে না ভাই। আপনাদের নিয়ম নীতি মাইনে চলেন। আমরা বলছি আপনাদের প্রতিহত করুন, পারলে করবো, না পারলে নাই। ইনশাল্লাহ কেন বলবো? আমি তো আল্লাহর উপর নির্ভর করেন আপনার প্রতিহত করাটা। আমি তো আল্লাহ সাহায্য নিয়ে আপনাকে প্রতিহত করবো না। ইনশাল্লাহ আমি তখনই বলবো যেখানে আমার আল্লাহ সহায়তা দরকার। আমি আমার স্ত্রীকে ভাত রান্না করতে বলি, তবে বলে না ভাত রান্না করো, ইনশাল্লাহ দুপুরে খাবো। আপনিও নিশ্চয়ই আপনার স্ত্রীকে বলেন না ইনশাল্লাহ দুপুরে খাবো। কাজে ইনশাল্লাহকে অপব্যবহার করা, অপপ্রয়োগ করা হয়। আমি বলি ইনশাল্লাহকে ইনশাল্লাহকে অপপ্রয়োগ করা। ইনশাল্লাহ আমাকে কিছু টাকা দিয়ে দেন, সে পয়সাও জানেন যে বিল পাস করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ হলো সাবজেক্ট টু, যদি মানে আমি আপনাকে বলছি না, ফাইন্যান্সিয়াল ডিল যারা করে সারা বাংলাদেশ, ছোটখাটো কোম্পানির ক্যাশিয়ার অ্যাকাউন্টও বুঝছেন না, থানাতে একটা ক্যাশিয়ার থাকে, তাই ক্যাশিয়ার বলে, সেও ইনশাল্লাহ এটা দিয়ে দিও, ইনশাল্লাহ কাজ করবেন না। আর এই সংসদে যেখানে সংসদ নেতা নাই, উপনেতা কাউকে বানাতে পারেন না, সেইখানে বিরোধী দলের নেতা বক্তব্য দিয়ে চলে যাওয়া হলো অপমান করা আপনাদের জন্য, বুঝাইয়া দেওয়া যে আমাদেরও এখানে টাকা পয়সা না সংসদে বসে থাকা, তোমরা যা ইচ্ছে করো, 2/3 মেজরিটি আছে নিয়ে করো, তোমরা যা খুশি করো। আমরা জনগণের সামনে তুলে ধরা দরকার ছিল যে সংসদে মন্ত্রী নাই, কেউ বসে নাই, এটা জনগণের সামনে তুলে ধরা, এবং তুলে ধরেছে বলে আলোচনা আসছে। লন্ডন থেকে আমার হাসিনা আপা এটা পিক আপ করেছে, এই কাজটা করেছে বলেই। আর যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন ভাই, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব না, দায়িত্ব না, নির্দিষ্ট পুলিশ প্লিজ জানার চেষ্টা করুন, এটি প্রশাসনের দায়িত্ব। পুলিশের দায়িত্ব জানেন, আইন দেখেন, পুলিশের আইন দেখেন, সিআরপিসি দেখেন, এগুলা না। পুলিশের কাজ তদন্ত করা, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশের কাজ স্টার্ট হয়। পুলিশকে প্রিভেন্টিভ না, পুলিশ চৌকিদার না, পুলিশ পাহারাদার না, পুলিশকে মিসইউজ করি আমরা। টক উইথ দ্য ল, আইন দিয়ে কথা বলেন, সিআরপিসি নিয়ে আসেন, পুলিশ অ্যাক্ট নিয়ে আসেন, ঢাকা মেট্রো পুলিশের পুলিশ অ্যাক্ট নিয়ে আসেন। শো মি হোয়ার দে ক্যান ডু দিস প্রোটেক্টিভ ওয়ার্ক। দেখান আইনে কোথায় লেখা আছে তারা একটা করতে পারবে। মিস্টার লক্ষ্মীপুর এরকম কোনো পোস্ট নাই, সংসদে বিরোধী উপনেতার কোনো পোস্ট নাই। লক্ষ্মীপুরে লক্ষ্মী ভাইয়ের জানা উচিত। আমার জানার কথা, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো বিএনপির অনেক বলছি আপনাকে। কাজে এখানে আমাদের নেতা যে কথাটা বলে গেছেন, সেই কথাটা পরিষ্কার বলেছেন যে এখানে সংসদে কেউ থাকে না। আর যেটা বলছেন ইন এন্ড অফ সিভিল পাওয়ারে আর্মি যাবে, আর্মি কনস্ট্রাকশন করবে না, আর্মি আপনি কোথাও ব্যবসা করবে না। কনস্ট্রাকশন ব্যবসা যদি আপনি বন্ধ করতে চান করে দেন, সরকারি তো রাস্তি করে দেন, আর কিছু হবে না, বুঝছেন না, তো কিছু হবে না। কাজেই এটা কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হলো যখন পুলিশ ফেল করে তখন সেনাবাহিনী আসবে ইন এন্ড অফ সিভিল পাওয়ারে। আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিল প্রশাসনের, ডিসি এসপি না, ডিসি টিওনো, তাদেরকে সহায়তা করবেন ডাকলে পড়ে। এই জিনিসগুলো আইনগত কথা বলেন। গাইড দিলে তোমরা শেখ হাসিনা চালায় 17 বছর, আপনি তো আপনি গাইড চালাচ্ছেন না আপনার দেশ, আপনি দেশ চালাচ্ছেন জনগণের ভোটে। আমি আপনি সম্মান করি, শ্রদ্ধা করি, এটাই বলছি, আপনার সঙ্গে আমি সহযোগিতা করবো, কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু সেই সঙ্গে আমি বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, আমার সঙ্গে যদি মনে হয় আপনি জনগণের কথা মানছেন না, আপনার কাছে মনে করে যাবেন, কিন্তু আমার দায়িত্ব বাধা দেওয়া। আমি ইনশাল্লাহ সেই বাধাটা দেওয়ার চেষ্টা করব। আপনি বলছেন যে করাত রাজ্য মানে পরিণত হবে কিনা, বা যে হুইপের কথা বলছেন যে কোথা থেকে মানে সাজেশন এসেছে ওনাকে হুইপ বানানোর, তো আপনি তাহলে তো উনি প্রথমে ভারতে যেতেন। এই কথাগুলো তো জামাতের পক্ষ থেকে অনেকবার এসেছে যে ভারতের পরামর্শে অনেক মন্ত্রী বানানো হয়েছে, এরকম বলা হয়েছে, বা ভারতের পরামর্শে উনি লন্ডন থেকে গিয়েছেন, ভারতের সহযোগিতা, এই কথাগুলো তো জামাত থেকে অনেক এসেছে। তাহলে উনি ভারত না গিয়ে তো উনি চীন মালয়েশিয়া গেলেন কেন? উনি ভারতে না গিয়ে চীন গেলেন কেন? ভারত তোর পক্ষে আসছে, যাওয়ার দরকারটা কি? ভারতের পক্ষে গিয়ে প্রমাণ করতে হবে, এটা সাধারণ বোকামির মতো প্রশ্ন করেন কেন? এই যে ভারতের, আমি সবাই ভারত যেতেন। উনি যদি ভারতের সঙ্গে যদি বৈরী ভাব থাকতো, তাহলে আগে তো বৈরী ভাবের কাছে আগে যেতেন, ভাগে কি সমস্যা তোমার? ওনার যদি গঙ্গায় পানি দরকার থাকতো উনি আগে যেতেন, উনি যদি তিস্তার বাদে পানি দরকার থাকতো উনি আগে যেতেন। উনি যদি মনে করতেন যে না ভারতে আমার জন্য ক্ষতি করছে, তাহলে উনি আগে যেতেন। কাজে ভারত তো উনি ক্ষতি করছে না, ভারত তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার সমস্যা হচ্ছে বিনিয়োগ করা যাবে কিনা। আমাদের এখানে চীনের জন্য অনেক প্রয়োজন আছে, আমাদের এখানে অর্থনৈতিক সাহায্য চীন করবে, ভারত করতে পারবে না। আর ভারতের সঙ্গে কোনো বলি নাই, ভারত আমাকে অর্থনৈতিক সাহায্য করবে না, রাজনৈতিক সাহায্য করছে, করে যাচ্ছে। আমার রাজনৈতিক সাহায্য ভারত করেছে, করে যাচ্ছে, আমাকে সরকার গঠন করতে সাহায্য করেছে, আমাকে নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করেছে, আমাকে আওয়ামী লীগের ভোট পাইতে সাহায্য করেছে, আমাকে সরকার গঠন করতে সাহায্য করেছে, আমাকে মন্ত্রী পরিষদ গঠন করতে সাহায্য করেছে, আমাকে সব ধরনের বুদ্ধি দিয়ে যাচ্ছে। এখানে সীমান্তে পুশিং করতেছে, তারপরে সনাতনী ধর্মাবলম্বীদেরকে একটা পুশিং হয়েছে না, একটা পুশিং হয়েছে। এই ট্যাপটা তো ফেলাইছিল, শুনেন, এই ট্যাপটা তো করা হয়েছিল যে ইসলামিক দলগুলো, রাজনৈতিক দলগুলো এই পুশিংয়ের নামে গিয়ে দৌড়ে বর্ডারে চিল্লে লাফায় পড়ো, অন্যরকম পরিবেশ সৃষ্টি করবে। ওটা খেলা, একটা পুশিং হয়েছে, ভারত একটা পুশিং করছে। ওরাই তো বলেছে 4800 করেছে, কখনো সরকার তো বলছে আমরা একটা পুশিং করতে দিই নেই।
ওরা কি বলছে? সরকার তো সেটা তো আমরা দেখছি, রেগুলার লোক ব্যাপার না, সরকারের ব্যাপার, পশ্চিম সরকার তো দিচ্ছে না, তাই এখানে সমস্যা তো নাই, তারা দিচ্ছে না করছে, দুজনে বন্ধু বান্ধব হচ্ছে। এবং চীনে গেছে স্বাগত জানাই, উনি প্রধানমন্ত্রী চীনে গেছেন, মানুষের স্বাগত জানাই, মানুষের তো ম্যান পাওয়া যাবে। চীনে তো আমার লোকজন, ইন্ডিয়াতে লোকজন যায় না, আমার লোকজন যায় মালয়েশিয়া, সৌদি আরব, আবুধাবি, দুবাই, মাস্কাট, কাতার, সেখানে আপনি যাবেন। এবং চীনে গেছেন, আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এবং চীন থেকে, মানুষের থেকে আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়ে আসবেন। আমরা মনে করি চীন নিয়ে আলোচনা করতে চান, সে আলোচনা করবো, চীন সঙ্গে আলোচনা করবো। তো রাজনৈতিক ভাই বলছি যে এখানে সরকারি দল থাকলে অনেক কথা বলা যায়, যুক্তি লাগে না, আইন লাগে। এটা আমরা দেখে আসছি, শেখ মুজিবুর রহমানও বলছে, মুদাসির আশিকদার, এগুলো বক্তব্য আমরা শুনেছি, এগুলো আমরা শুনে আসছি, অভ্যস্ত আমরা শুনে আসছি। সরকারি দলের বক্তব্যকে আমরা বক্তব্য নিয়ে আগামীতে কাজ করবো। সরকারি দল যা করতে চায়, শক্তি জুড়ে করতে চায় করুক, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, তারা শক্তি প্রয়োগ করবে কেন? কেন রাজনৈতিক ভাবে মোকাবেলা করা যাবে না আওয়ামী লীগকে? কেন হোম মিনিস্টার থাকার পরে কেন সেখানে সশস্ত্র বাহিনী আসবে, সামরিক বাহিনী কেন আসবে? তার মানে পুলিশ হ্যাজ ফেইলড, সো উই হ্যাভ টু চেঞ্জ আইজিপি, পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে চেঞ্জ করতে হবে। কারণ ঢাকা মেট্রোপলিটনে জজ সাহেব, কমিশনার সাহেব পরিষ্কার করেছে, আমরা আওয়ামী লীগকে প্রতিহত করে ফেলেছি, কিন্তু এটা পুলিশ আইজিপি বলতে পারলেন না, কারণ ওনাকে 6টা জেলাতে আর্মি পাঠিয়ে দিয়েছে। So he is disqualified. So change him. He's a আগে বলতেন যে আমি ভারতপন্থী, আমার এখানেই বলেছেন মনে হয়, আমি আপনি বলেছেন, দর্শকদেরও মনে আছে। সমস্যা কিছু নাই, আমি তো অ্যালার্জি দেবো কিনা, আমি তো অ্যালার্জি দেবো কিনা, আমার দেশপ্রেম নিয়ে অ্যালার্জি দেবো কিনা, আমার তো অ্যালার্জি নাই, বুঝতে পারছেন না? হ্যাঁ, যাই হোক, মানে জামাতের নেতা, জামাতের এমপিরা যা বলবে এটা হচ্ছে একটা দুই একটা ছাগল থাকতেই পারে, যেমন মাইক্রোওয়েভ চাইবে, ওয়াশিং মেশিন চাইবে, তারপরে মুক্তিযোদ্ধা চাইবে, ওয়াশিং মেশিন জামাতি প্রতিবাদ করেছে, ওই এমপি কে শোকজ করেছে, অ্যাকশন নিয়েছে। মুক্তিযোদ্ধার ব্যাপারে কিছু বললো না, মুক্তিযোদ্ধার সন্তান গরিব এমপি আসছে, বিত্তশালী না, অন্য রাজনীতি গরিব মানুষ সে আসছে, সে চাইতে পারে, বিএনপিকে সব বুঝে শুনে কথা বলতে, অধিকার সে চাইতে পারে। একটা এমপি যখন আমাদের হোস্টেল টাকা দিচ্ছেন কেন, তারপরে হোস্টেল থেকে দেন, হোস্টেল থেকে বাইরে দেন। জি, আমি তাহলে চাওয়াটাকে সমর্থন করি নাই, কিন্তু সে চাইতে পারে, সেটা অধিকার আছে, কন্ডেম করার মতো না, তার অধিকার আছে, সে হোস্টেলে থাকবে, সে হোস্টেলে ওয়াশিং মেশিন চাইতে পারে, সে ওখানে কি ওই এসি দিচ্ছেন না, এসি দিচ্ছেন কেন, গ্যাস প্ল্যান দিচ্ছেন না, ওই এমপি জীবনে গ্যাস প্ল্যানও দেখে নাই, জীবনে একদিন এসি রুমে থাকে নাই, কিন্তু আপনি তো তার রুমের এসি রাখছেন, কাজে সে চাইতে পারে, সেটা আমার বিএনপির সিদ্ধান্ত, জামাতের সিদ্ধান্ত নেই, যেমন দলীয় সিদ্ধান্ত না, একজন এমপি হিসেবে ব্যক্তিগত তার কমফোর্টের চাইতেই পারে, তার এলাকায় জনগণের জন্য চাইতেই পারে, তার এখানে মানুষজন আসে, বিভিন্ন লোকে থাকে, তাদের সুযোগ চাইতেই পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, সেটা দলের জন্য চাইলে। সরকারি এমপিরা তো আবার টেবিল চাপড়ে তাকে সমর্থন, সরকারি দল এমপিরাও, আমার বাবুল ভাইরাও তো টেবিল চাপড়ে তাকে সমর্থন করছে, তারা তো সেম বলে নাই, কন্ডেম বলে নাই, পরে যখন বাইরে প্রচার হয়েছে, বাইরে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, সুশীল সমাজ নাপিতরা যখন পরে এটা নিয়ে আপত্তি করছে, তখন বলা হয়েছে। কিন্তু যাই হোক, এটা তো আমরা সমর্থন করি নাই। জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রশ্ন আমি একটু ফজলুদ্দাহ বাবুল ভাই মনে বসে আছে, ফজলুদ্দাহ বাবুল ভাইয়ের কাছে আমরা একটু শুনতে চাই যে আওয়ামী লীগের সময় স্বামী স্ত্রীর কথা আমরা শুনেছি, ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেটা এখন আবারও সংসদে আমরা শুনতে পাচ্ছি সরকার দলীয় এমপির কাছে যে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, কিন্তু ভারতের সাথে আমাদের ডিভোর্স হবে না। কি বুঝাচ্ছেন? তাহলে কি আপনারা আওয়ামী লীগের সুরে কথা বলছেন? ওনার কথাগুলো নিয়ে আমি আগে বলি, পরে আপনারটাতে আসি। উনি যখন মানে বিএনপি কে ভারতপন্থী বলে, তখন আমার মনে হয় ছোটবেলায় একটা কথা শুনেছে যে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি। এইটা আমার উত্তর, খুব সোজা ভাষায়। আমি শিওর রঞ্জন স্যার এটা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আরো একটা কথা বলেছেন যে সরকারে থাকলে অনেক কিছু বলা যায়, আই উইশ দিস উড হ্যাপেন। আমি এখন সরকারে আছি, আপনি আমার সাথে ছিলেন, স্ক্রিন শেয়ার করেছি আমরা এর আগে, তো আমার ওই টোনটা আমি এখন বের করার খুব ইচ্ছে হয়, কিন্তু আমি পারি না, কারণ আমি সরকারে আছি। সো ইউ গট দ্য রেসপন্ড, আই এম শিওর। সো যেটাকে আপনি ভারতপন্থী বলছেন, পিঠডারা ভাঙা বলেন, আর ম্যাডাম খালেদা জিয়ার সেই WTO পর্যন্ত মনমোহনের সময় চিঠি চালাচালি বলেন, আর 7 সিস্টার নিয়ে সবার আগে তারেক রহমানের স্ট্যান্ড বলেন, আর গত 17 বছরে আমরা যদি আপোষ করতাম, তাহলে হয়তো আরো আগেই হয়তো আমরা চলে আসতাম ক্ষমতায়। এটা আমার চেয়ে আপনি আরো বেশি যা ভালো জানেন। যেটা বলেছেন 17 বছর কই ছিলেন, আর ওই 17 বছরই আমরা রাস্তায় ছিলাম, জেলে ছিলাম, আমরা 17 বছরই আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি, 60 লক্ষ কর্মীর বিরুদ্ধে মামলা ছিল, এটা ইনকম্পারেবল। আমরা রাস্তায় ছিলাম, আমি ছিলাম, আপনি আমার ফেসবুক ঘাটলে দেখবেন অন্তত 5, 7, 10 হাজার লোক নয়, লক্ষ লক্ষ লোক নিয়েই আমরা রাজপথে ছিলাম। হ্যাঁ, আমরা সরকার পতন ঘটাইতে পারিনি, এইটার সাথে আমি একমত আপনার সাথে। ওই যে ডিজিএফ এর গাড়িতে আমি তো বলিনি আপনি চড়েছেন, এটা আপনি আপনার উপর নিয়েছেন, আমি যেটা বলেছি এটা ঠিক আছে, যে থ্যাঙ্কস ফর কনসিডারিং দ্যাট ওয়ান, মানে আপনাদের সাথে ছিল আর কি কানেকশন। তো আর যেটা বললেন যে চিফ হুইপ
আমি চিফ হুইপ কিন্তু জবাব, আমি যদি বলে থাকি সেটা ভুল শব্দ বলেছি, উনি দাঁড়িয়ে উনি জবাব দিয়ে না, আইন দেখে বলেন, আইন দেখে, প্লিজ আইন দেখে বলেন, জবাব দিয়ে না, আমি বলি, আইন দেখে বলেন, আইন দেখে বলেন। চিফ হুইপ আইন এটাই, চিফ হুইপ subject to permission of speaker can explain the situation of the government, chief whips can explain of the government parliament members situation. আগে বলছেন আগে বলেন কিসে কি পান্তাপাতি ঘি, দুদিনের ব্রাহ্মণ না এখনই কোন ভাতের অন্ন, জি দুদিনের ব্রাহ্মণ না এখনই কোন ভাতের অন্ন। হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি মুক্তি জানেন একটু পরে, শিখেন একটু জানেন একটু পরে, অভিজ্ঞতা অর্জন করেন। উনি তো আপনার সময় কথা বলেন। না না বলুক বলুক বলুক, ওটা শোনেন আসর তো লেগে গেছে, আমরা তো বলি আওয়ামী লীগের জামাত তো একই স্টাইলে কথা বলে, তো উনি এটা এখন শিখবেন না, উনি তো এই দলে গেছেন এখন, এটা তো খুব ন্যাচারাল বিষয়, এটাতে আমি কিছু মনে করিনি। উনি আরো একটা কথা বলছেন যে এই জামাতের আমির চলে গেছে, আসলে জামাতের আমির বলে চলে গেছেন, উনি আবার এসছেন একটু পরে, উনি কেন গেছেন পার্সোনাল কারণে কিনা, কিন্তু আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওনাদেরই লোকজন থাকে না অধিকাংশ। আর বিষয় কি জানেন, ওই যে মির্জা গালিব একটা কথা বলেছেন, আমরা অনেক ছোট, ঠিক আছে, বললাম তো আমি মুক্তিযোদ্ধার সন্তান আর আপনি মুক্তিযোদ্ধা, আমার 71-এ জন্ম আর আপনি তখন রণাঙ্গনে, সো ন্যাচারালি আপনি অনেক ভালো জানবেন, বেশি জানবেন, এইটা খুবই স্বাভাবিক। কিন্তু ওই মির্জা গালিবের একটা কথা আছে যে সারা জীবন আয়না মুছলাম, দিন শেষে দেখলাম দাগটা আমার গালেই ছিল। সো জামাত সম্পর্কে বলতে এইটাই সবচেয়ে বড় একটা উত্তর হতে পারে। আপনি বললেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেছেন, কাকে দায়িত্ব দিয়েছে? আমার মনে হয় আরেকটু আপনার জানা উচিত, প্রধানমন্ত্রী যাবার আগে শুধু মৌখিক না, গেজেট করে দায়িত্ব দিয়ে গেছে, কে সংসদকে রিপ্রেজেন্ট করবেন, কে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে করবেন, প্রত্যেকটা গেজেট হয়ে গেছে। সো এটা প্রকাশিত জিনিস, এটা নিয়ে কাজে আমার মনে হয় এটা আপনার জানা উচিত ছিল, আপনি এত পড়ালেখা করেন, সো এই জিনিসটা বোধহয় জানা উচিত ছিল। আরেকটা কথা যে ইনশাল্লাহ নিয়ে বললেন না, তো যতটুকু আর কি আমাদের অত ধর্মীয় পড়ালেখা নাই, তো পরিবার ধর্মীয় পরিবার, আমার বাপেরা 11 ভাই, 7 ভাইয়ের আমার 7 চাচাই ছিল ইমাম, ওই দেওবন্দ থেকে আরবি ফার্সি পড়া লোক। তো আমার বাপ আর্মিতে গেছে কেন, আমার দাদা তখন চেয়ারম্যান, তো বাপের জমি জমা দেয়নি যে বেটা ব্রিটিশদের চাকর হইতে গেছিস। তো এই হুজুর পরিবারের লোক হিসেবে ছোটবেলা থেকে যেটা শিখছি, ভবিষ্যতের কোনো কিছু এক্সপেক্ট করতে গেলে ইনশাল্লাহ বলতে হয়। সো ইটস এ ফিউচার থিং। ওই একটা গল্প আছে না, এক লোক কুরবানি গরু কিনতে গেছেন, তো কুরবানি গরু রাস্তায় দোস্তের সাথে কই যাস, কই কুরবানি কিনতে, কই ইনশাল্লাহ বল, কারে বেটা পকেটের টাকা, যাবো হাটে গরু কুরবানি নিয়ে আসবো, ইনশাল্লাহ কম কেন? তো হাটে যে পকেট মার হয়ে গেছে, আসার সময় মোটামুটি ওই বন্ধুর সাথে, কিরে দোস্ত গরু কিনছস? না দোস্ত ইনশাল্লাহ গরু কিনতে পারিনি। কেন? ইনশাল্লাহ হাটে গেলাম, ইনশাল্লাহ গরুও পছন্দ হইল, ইনশাল্লাহ গরুর টাকা দিতে গেছে দেখি ইনশাল্লাহ পকেট মার হয়ে গেছে, টাকা নেই, তো এই জন্য ইনশাল্লাহ এখন বাড়ি ফেরত যাচ্ছে, আগামী সপ্তাহে গরু কিনে ফেলবো ইনশাল্লাহ। তো টাকা হারাই যাওয়ার পর ইনশাল্লাহ বলে তো লাভ নাই। সো এইটুকু বললাম যে আমাদের সবকিছুতেই আমার মনে হয় অফকোর্স এভরিথিং ইজ ডান বাই অ্যান্ড দা কি বলবো আল্লাহর, আপনি বলতে পারেন ওইটা নিয়ে যে আল্লাহর হুকুম ছাড়া তার গাছের পাতা নড়ে না, মানুষকে চেষ্টা করতে হয়, আল্লাহকে মেনে চলতে হয়, আল্লাহর উপর ভরসা রাখতে হয়। সো ভরসা ছাড়াই বলেছেন জামাতের আমির নিজেকে, যে আপনি যেটা বলেছেন যে নিজেকে যে আমরা আসতেছি, তার মানে ইউ আর দ্য ক্রিয়েটর, ইউ ক্যান ডিকটেট, ইউ ক্যান ascertain the future. So when a Muslim can ascertain the future, that is the contradictory thing. That's the with জিনিসটা আমি আপনাকে বলার চেষ্টা করেছি। পুশিন নিয়ে যেটা বললেন, জামাত সাথেই আছে, সরি ভারত সাথেই আছে, থ্যাংক ইউ, এটা শুনে আমি খুবই আশ্বস্ত হলাম। কি জন্য আশ্বস্ত হলাম জানেন? আমি ভারতে 10 বছর কাজ করেছি, দিল্লিতে, বোম্বেতে, মাল্টিনেশনাল কোম্পানিতে ছিলাম। তো ভারত এত বিশাল বড়, ওই 47 থেকে আসতে হয় যে আসলে আমাদের যারা 47-এর নেতারা তারা কিভাবে নেগোসিয়েট করেছেন, এটা হিস্ট্রি আপনি আরো ভালো জানেন। জিন্না সাহেব শেষ রাতে মানে করতে হয়তো বাধ্য হয়েছে। কলকাতার 51% বেশি আমাদের মুসলমান ছিল, সেটা আমাদের সাথে আসেনি, যেটা শের বাংলাকে ফজলুল হক বলেছেন যে আপনি তো লাহোর প্রস্তাবের খতনা করে দিয়েছেন, জিন্নাকে বলেছিলেন। সো এগুলো অনেক ইতিহাস আছে, কিন্তু তারপরও বড় বিষয় কি, ভারত সমৃদ্ধ দেশ, আমাদের যে ডেভেলপ করেছে। মনমোহন সিং গভর্নর থাকার সময়, অর্থমন্ত্রী থাকার সময় ভারতকে যে একটা লেভেলে উত্তীর্ণ করে গেছেন, সেখানে যেসব বিদেশি ইনভেস্টমেন্ট আছে তাদের যে এখন, তারা একসময়, আমি যখন 2002-এ যাই, ভারতীয়রা তখন আসলে বদনা নিয়ে ইয়েতে যে টয়লেট করতো, আমার নিজের দেখা, আমি যখন গেলাম হচ্ছে আপনার সাইফ আলী খানের পতৌদিতে গেলাম আমার স্ত্রীকে নিয়ে, তো মাঠের মধ্যে আমরা দেখেছি, আমরা একটু ভরে গিয়েছিলাম। সো হাউ দে ডু দেয়ার ন্যাচারাল কলস, বাট হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যাই থাকুক না কেন, ইকোনমিক্যালি দ্য ভেরি স্ট্রং, তারা জনসংখ্যা আমাদের চেয়ে অনেক বেশি,
বিলিয়ন প্লাস। সো আমরা যদি এটাকে ইউটিলাইজ করতে পারি, সারাদিন ভারত বিরোধিতা, তো আমি একটু শঙ্কিত থাকি। এই যে বর্ডার, হ্যাঁ আমরা স্ট্রং নই, এই ঠিক আছে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, আমাদের এত ইম্পোর্ট কেন করতে হবে, বিদেশি পারফিউম কেন আমাদের লাগাইতে হবে, কেন আমাদের বিদেশি ঘড়ি পড়তে হবে, কেন আমাদের বিদেশি গাড়ি ইম্পোর্ট করতে হবে, কেন আমাদের নিজস্ব, আপনি ভারতে যেখানে মন্ত্রীরা কিন্তু তাদের নিজস্ব উৎপাদিত গাড়িতে চড়ে। তো আমাদের এই জিনিসগুলো আমরা যদি করতে পারি, আমাদের সেই চায়নার সাথে আমাদের ট্রেড ব্যালেন্স কমে আসবে। আমরা সুই পর্যন্ত চায়না থেকে আনি, আজব একটা দেশে পরিণত হয়ে গেছি আমরা। এখানে আমাদের সত্য কথাগুলো বলতে হবে। আমাদের এই যে করাপশন নিয়ে আমরা এত কথা বলি, আমরা ক্যাশলেস ওয়ার্ল্ড করে ফেলি না কেন? আমরা যখনই এই যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা যখন নেটওয়ার্কের মধ্যে আনতেছি উইথ এ ভেরি মিনিমাম জাস্ট টু ট্র্যাক দ্য ক্যাশ ট্রানজাকশন, তখন এইটা নিয়েও কিন্তু হয়, হ্যাঁ রে ভাই সরকার এত ভালো একটা বাজেট দিল, সেই বাজেট নিয়েও এত রকমের কথাবার্তা, অনেক সময় অনেক হাস্যকর কথাবার্তাও আমি শুনতেছি। আমি রাজনীতি কম বুঝলেও বাজেট বোধহয় একটু হলেও বুঝি, কারণ এর সাথে জড়িত, পড়ালেখা এটার উপর, ছাত্র এটার ছিলাম। ইকোনমিক্সটাই খালি ইকোনমিক্স পড়ে না, আমি ওই সিপিডির ডক্টর মুস্তাফিজুর রহমান ফাহমুদা খাতুনেরই ছাত্র ছিলাম। সো আমার মনে হয়েছে যে একটা মানে কি বলবো, অসম্ভব ভালো বাজেট হয়েছে। সেইটাকে নিয়ে হ্যাঁ ক্রিটিসিজম নাই তা নয়, কিন্তু এখন অনেক কিছু ডিজিটালাইজড, আমাদের ইনভয়েস গুলো ডিজিটালাইজড করা উচিত, বার কোডিং এর মাধ্যমে প্রত্যেকটি ইনভয়েস আনা উচিত। আমাদের দেশে এখনো ব্যুরোক্রেটিক সিস্টেম গুলোতে তারা এখনো দে রিয়েলি ডু নট নো যে অনেকেই জানে না যে এই বিল অফ লেডিংটা কিভাবে কাজ করে, কিভাবে প্রিপেইড শিপমেন্ট, কালেক্ট শিপমেন্ট, কি করে হাউস কালেক্ট, মাস্টার প্রিপেইড হয়, কি করে মাস্টার কালেক্ট, হাউস কালেক্ট হয়, ফরেন এক্সচেঞ্জের টাকাগুলো কিভাবে মানি লন্ডারিং হয় লিগাল উপায়ে। আমাদের বাংলাদেশ ব্যাংকেরও এক্সপার্টাইজ আছে কিনা আমার সন্দেহ। এবং আমাদের এই যে আমাদের ডবল মাস্টার, এখনো মাস্টার বিল অফ লেডিং আমরা দুইটাই ইস্যু করতে পারি না বিকজ অফ দ্য ল কনস্ট্রেন্ট। আমি একমাত্র এই সরকারের সমালোচনা করে আমার প্রথম স্পিচে আমি বলেছিলাম এখনো 369টা আইন হচ্ছে সেই আপনার কি বলবো ব্রিটিশ পাকিস্তান পিরিয়ডের, আমাদের আইনগুলো করা উচিত। এই দেশটা এখনো আজব অবস্থায় চলে আখতারুজ্জামান স্যার, এটার সাথে আমি একমত। কিন্তু বিএনপি বেটার করছে, এটা আই ক্যান সি ইট। এবং আমাদেরকে ওইটা বলে দেয় না যে তোমরা দলের দাসত্বগিরি করো। বিএনপি এইটাই শিখায় যে তোমরা দেশের জন্য কাজ করো, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, যেটা আমরা করা শুরু করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, যেটা বললেন যে ভারত তো আছেই, যাওয়ারই প্রয়োজন নাই। এইটা যদি হয়ে থাকে ইটস ভেরি গুড, আই টেল ইউ দিস ইজ ভেরি গুড, বাট দ্যাট শুড নট বি অনলি পলিটিক্যাল, দ্যাট শুড বি ইকোনমিক্যাল। এবং এইটার অভিনয়টা যদি এতই সুন্দর হয় যে আমাদের বিএনপির আমলে আপনি জানেন রোমারিতে আমরা কি করেছি, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। বিএনপির আমলে কিভাবে পুশিনকে বিডিআররা ঠেকাচ্ছে, সবই অভিনয়, তাই না? কারণ আমরা যে পদ্মা ব্যারেজ যেদিন করলাম এটাও অভিনয়, চায়না যাওয়াও আমাদের অভিনয়। সো আমাদের সবকিছুই অভিনয়, তলে তলে আমাদের। আমরা তো 1 বছর আগে এমন কোনো মিটিং করি না যেটা 1 বছর আগে পরে এটা প্রকাশ পায়। আমরা যা করি আমরা প্রকাশ্যেই করি, এবং তারেক রহমান যেটা করে ওইটাও প্রকাশ্যেই করে। এখানে কোনো ঘুপুচুপির কোনো অপশন নাই। আমার দেখা নির্বাচনের মধ্যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের ভোটে, আমি দেখেছি আমার কনস্টিটিউশনে 70 to 75% মুসলিম আওয়ামী লীগের ভোট পেয়েছে জামাত, আমার কনস্টিটিউশন। যে আপনি আপনার কনস্টিটিউশনের একরকম চেহারা থাকতে পারে, আপনি যেটা ন্যাশনালি বলছেন যে তারা ভোটে জিতিয়ে নিয়ে আসছে, আপনি এদেশে ডেমোক্রেটিক আন্ডারমাইন করছেন, যেটা 17 বছর পর আপনারা তো জামাতে ইসলাম তো 14 পর পার্টিও বেশি খুলতে পারেনি, আমরা খুলছি, আমাদের ইয়ে হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বন্ধ হয়েছে, আমরা ঢুকছি, আপনারা তো ঢুকতেই পারেননি রাজনীতি, আপনারা তো ভুক্ত ছিলেন। হ্যাঁ, কেউ আরো বাজে ভাবে বলে, আমি সেটাতে ছিলাম না, ওইটার তলে থাকি, এগুলো আমি বলতে চাই না। কিন্তু আমি এইটুকু বলতে চাই, জামাতে ইসলাম কিন্তু রাজনীতি ছিল না। আমার